মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। গাড়িটা অনেকক্ষণ হাইরোড ধরে চলছে। রাস্তাঘাট প্রায় শুনশান। এবার রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাড়ি, লরি, ট্রাক চলছে। দেয়াসিনী ভাবছে আর কতক্ষণ যে লাগবে নার্সিংহোমে পৌঁছতে। মাকে একটু শান্ত করতে পেরেছে সে। মায়ামাসিকে ধরে মা খুব কান্নাকাটি করছিল বাবার সিরিয়াস কন্ডিশন শোনার পর। দেয়াসিনীর মনে হলো মায়ামাসিকে আনলে হতো। এখন ওর বুক ধক ধক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসবে এবার। নার্সিংহোমে ঢুকে ফ্লোরে গিয়ে দেয়াসিনী দেখল সারি সারি আলোর মধ্যে প্রচুর চেনা মুখ। বাবার অফিসের লোক থেকে শুরু করে বাবার বন্ধুরা সবাই এসেছে। দেয়াসিনী বুঝতে পারছে না এত লোক কেন। মনে মনে ভাবল, ভাই কোথায়? মামাকে দেখতে পেল সামনে। মাকে নিয়ে এগোতে লাগলো দেয়াসিনী। কেউ কোনো কথা বলছে না। মামা মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ভেতরে বাবার কাছে। ঘরে ঢোকার মুখেই দেয়াসিনী জোর ধাক্কা খেল। বাবা আর নেই। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। দেয়াসিনীর পৃথিবীটা যেন দুলে উঠল। ও হাওয়ায় হাত দিয়ে কিছু একটা ধরতে চাইল, কিন্তু পারল না। ওর বিশ্বাস হচ্ছে না। দরজা খুলে ভেতরে যাওয়ার শক্তি নেই ওর। পা দুটো অসম্ভব ভারী হয়ে মাটির সাথে গেঁথে গেছে। মামি এসে ওকে ধরল। ধীরে ধীরে বাবার কাছে গেল। বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে উঠল দেয়াসিনী। বাবাকে পরিষ্কার দেখতে পাচ্ছে না, বারবার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে ওর। বাবার মাথায় বুকে হাত বুলিয়ে বাবা 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 বলে ডাকলো কবার। শেষবার কথা বলা হলো না বাবার সাথে। বাবা ওকে শেষবার দেখলও না। কেন বাড়ি ফিরে গেল তখন? কেন? বাবার বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো দেয়াসিনী। অনেকক্ষণ পর দেয়াসিনীর মার কথা মনে পড়ল। দেখল সামনে সবাই বাবার পাশে। দেখল সামনে বাবার পাশেই মা বসে আছে। এখন আর শব্দ করে কাঁদছে না। নিঃশব্দে চোখের জল নামছে। মা কেমন চুপ করে গেছে। দেয়াসিনী ভাইকে খুঁজল এদিক ওদিক। কিছুক্ষণ পর ভাই এলো। ভাইয়ের চোখ দুটো লাল। দেয়াসিনীর মা উঠে এসে ওদের দুজনকে বুকে জড়িয়ে ধরে বললেন, কেউ নেই আমার। আমি একা হয়ে গেলাম রে, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। বাবা নেই। আজ 14 দিন হলো। বাইরে এখনো সকাল, কিন্তু দেয়াসিনীর ঘরে জমাট অন্ধকার। জানলাগুলো একদিনও খোলেনি এর মধ্যে। ভারী পর্দা ঝুলছে। বাইরের পৃথিবীটাকে দেয়াসিনী সহ্য করতে পারছে না। দোতলার এই ঘর থেকে দেয়াসিনী দিনের বেলায় বেরোয় না। আজ পর্দাটা একটু সরিয়ে কাচের জানলা দিয়ে দেখল। বাইরে পৃথিবীর একটা নতুন দিনের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। জীবন বিস্বাদ হয়ে গেছে দেয়াসিনীর। চোখ সরিয়ে নিল। কাল রাতে ওর জ্বর এসেছিল। ওষুধ খায়নি, জ্বরটা এখনো আছে। ক্লান্ত শরীরটাকে টেনে টেনে বাথরুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে এলো। ঘরে টেবিলের ওপর রাখা অনেক ফল। সারাদিন দেয়াসিনী তাই খায়। বিছানার চাদরটার করুণ অবস্থা। মায়ামাসিকে ঘরে ঢুকতে দেয় না, তাই ঘরটাও অপরিষ্কার হয়েই থাকে। ইদানিং রোজ রাতে দেয়াসিনীর জ্বর আসছে। ওষুধ খেয়ে শুয়ে পড়লে ঘুমের মধ্যেই জ্বর সেরে যায়। আবার শুয়ে পড়ল। এই কদিন সেই বিছানায় শুয়ে থাকা ছাড়া কিচ্ছু করেনি। কিছু ভাবেনি, স্নান করেনি, ঘুমোয়নি। ফোন কোথায় সুইচ অফ হয়ে পড়ে আছে কে জানে। রাতের বেলা মায়ের কাছে যায়। ভাইকে নিয়ে মায়ের পাশে একটু শুয়ে থাকে। কিছু খেয়ে আবার ওপরে চলে আসে। ওর জলপাইগুড়ি আর চা বাগানের বন্ধুরা রোজ আসে, কেউ না কেউ।
দীপ্তও এসেছিল একদিন, তাও ও একবারের জন্যেও দরজা খোলেনি। মা আর ভাই ছাড়া কারো মুখোমুখি দাঁড়ায়নি। কাল বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, কত লোক এসেছিল। ও চুপচাপ অসাড় হয়ে পড়েছিল বিছানায়। বাবার না থাকাটা ওর জন্য এতটা কঠিন হবে দেয়াসিনী ভাবতে পারেনি। বাবার ঘরে ও আর ঢোকে না এখন। বাবার শূন্য ঘরটা ওর জীবনের শূন্যতাকে ধরে রেখেছে। অনেকক্ষণ শুয়ে থাকার পর দেয়াসিনী বুঝল জ্বর বাড়ছে। বিছানা থেকে চাদরটাকে টেনে তুলে একপাশে ফেলে রাখল। আলমারি খুলে নতুন চাদর পাতল। তারপর সময় নিয়ে স্নান করল। বিস্কুট আর ফল খেয়ে জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। দেয়াসিনীর ঘুম আসছে অনেক দিন পর। দেয়াসিনীর ঘরের দরজায় ওর নাম ধরে ডাকাডাকির আওয়াজ শুনে উঠে বসল। ঘড়ি দেখে চমকে উঠল। 7 ঘন্টা ঘুমিয়েছে ও। এখন আর জ্বর নেই, শরীরটা বেশ ঝরঝরে লাগছে। দরজা খুলে দেখে মামা দাঁড়িয়ে। বলল, নিচে আয়, তোর ভাই কি কাণ্ড করেছে দেখ। দেয়াসিনী তাড়াহুড়ো করে নিচে নেমে দেখল মায়ের পাশে ভাই বসে আছে। ওকে দেখে এগিয়ে এসে বলল, তুই মাকে জিজ্ঞেস কর দি ভাই, মায়ের সামনেই বাবার সঙ্গে আমার কথা হয়েছে। বাবা বলেছে আমি ফটোগ্রাফি নিয়ে পড়তে চাইলে যেন সেটাই কন্টিনিউ করি। ইঞ্জিনিয়ারিং ছাড়ার ডিসিশনটা বাবা জানতো। এই মুহূর্তে টাকা পয়সার সমস্যা তো আছেই। মা আর তোর কথা না ভেবে আমি নিজের পেছনে এতগুলো টাকা খরচ করতে চাই না। শেষের কথাগুলোই দেয়াসিনী বাস্তবে এসে দাঁড়ালো। এই কদিনও নিজেকে সরিয়ে রেখেছিল সব কিছু থেকে। বাড়ির অবস্থাও জানে না। বাবা যে নেই, এই সত্যিটা প্রতিনিয়ত নিজেকে বিশ্বাস করাতে হচ্ছে ওকে। তাই জীবনের সঙ্গে যুক্ত কোনো মানুষের কথাই ও ভাবেনি। ওর নিজের কলেজ, পড়াশোনা এসব থেকেও অনেক দূরে ছিল। ভাইকে বলল, তোর স্বপ্নগুলোকে ভাঙতে দিস না, যা করতে চাস তাই কর, আমি আছি, দেখছি বলে ঘর থেকে বেরিয়ে ওপরে এলো। ভাইকে নিয়ে কিছু ভেবে পেল না। ভাই অসম্ভব ভালো ছবি তোলে, অনেক পুরস্কার পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ভাইয়ের ছিল না, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জীবনটাই যদি ভাইয়ের স্বপ্ন হয়, তাহলে সেই স্বপ্ন পূরণের জন্য দেয়াসিনীকে সবার আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। সে ভাবল, ওর গ্র্যাজুয়েশনের লাস্ট সেমেস্টার পরীক্ষা ডিসেম্বরে। 1 মাস হতে চলল ও এখানে এসেছে। এবার ওকে কলেজে ফিরতে হবে, পড়াশোনা শুরু করতে হবে। এতদিন পড়াশোনার চিন্তা মাথাতেই আসেনি। দেয়াসিনী ঠিক করল মায়ের কাছ থেকে নিজের জন্য টাকা নেবে না। জমানো স্কলারশিপের টাকাগুলো দিয়ে কিছুদিন নিজের খরচ চালাবে, আর তারপর টিউশন পড়াবে। পিজি ছেড়ে দেবে, নিজে রান্না করে খেলে খরচ হয়তো কম হবে। এসব ভাবতে ভাবতেই দেয়াসিনী সিদ্ধান্ত নিল ও আর মাস্টার্স করবে না, চাকরির পরীক্ষা দেবে, নিজেকে তার জন্য সময় দেবে। নিচে এসে দেয়াসিনী মা আর ভাইয়ের সঙ্গে কথা বলে নিজের পরিকল্পনার কথা জানালো। তারপর ভাইকে নিয়ে একটু বেরোলো কলকাতা ফেরার টিকিট কাটতে। কালকের না পেয়ে পরশুর একটা টিকিট কেটে নিল। বাড়ি ফিরে ওর ঘরে ঢুকে দেখলো মায়ামাসি ওর ঘর একেবারে ঝকঝকে করে দিয়েছে। কিছুক্ষণ পর মা এলো দেয়াসিনীর ঘরে। ওকে জিজ্ঞেস করলো, নীলুও কি যাবে তোর সাথে? দেয়াসিনী উত্তর দিল, এখন না মা, ভাই আগে দেখুক কোথায় হয়। ওর মা প্রশ্ন করল, পিজি ছেড়ে দিবি? একা রান্না করে খেতে পারবি? দেয়াসিনী হাসল, তুমি এত চিন্তা করো না মা। মা কিছুক্ষণ পর বলল, ভাবছি মায়াকে বাড়ি চলে যেতে বলবো। তোর বাবার সময় যত টাকা করে ওকে দিতাম, এখন তো আর দিতে পারবো না। অপ্রয়োজনীয় খরচ যত কমানো যায়। 2 জন মানুষের কাজ আমি একাই সামলে নেব। দেয়াসিনী বলল, উফ মা, আমাদের এই অবস্থাও আসেনি। মানছি বাবা সঞ্চয় কম করেছেন, কিন্তু তুমি প্রতি মাসে বাবার পেনশনটা তো পাবে। বাবার অফিসের লোকরা সব ব্যবস্থা করে দেবে। 2 দিন পর কলকাতায় ফিরে দেয়াসিনী স্টেশনে নেমে অভিককে দেখতে পেল। কাল দিঘির সাথে কথা হয়েছিল ফোনে ওর। অভিকের সাথে কোনো কথা বলেনি।
অভিক ওর কাছে এসে তাকিয়ে থাকলো অদ্ভুত চোখে। অভিকের চোখে কষ্ট। বলল, আর কিছুদিন তুই এরকম করলে আমিই চলে যেতাম তোর কাছে। জানিস এক একটা দিন আমার কিভাবে কেটেছে? দেয়াসিনী হাতের বড় ব্যাগটাকে টানতে টানতে এক সাইডে রেখে একটু দাঁড়াবে ভাবছিল। ব্যাগটা বড্ড ভারী, আর আশেপাশে খুব ভিড়। তখনই দেয়াসিনী দেখতে পেল দীপ্তকে ভিড়ের মধ্যেই। দেয়াসিনী দেখল দীপ্তও ওকে দেখেছে। ততক্ষণে অভিক জোর করে ওর হাত থেকে ব্যাগ নিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। দেয়াসিনী এগিয়ে গেল দীপ্তর দিকে। দীপ্ত প্রথমে ভেবেছিল ভুল দেখছে। দেয়াসিনীর ছোট করে চুলকাটা পছন্দ ছিল, কিন্তু দেয়াসিনীর চোখে চোখ পড়তেই ওর চারপাশের পৃথিবী যেন স্থির হয়ে গেল মুহূর্তে। না, দীপ্তর ওর মানসীকে চিনতে ভুল হয়নি। দীর্ঘাঙ্গী মেয়েটির একদিকে নেমে আসা লম্বা বেনুনি, ঠিক যেভাবে ওর দেয়াসিনীকে বুকে জমিয়ে রেখেছে। স্টিল ছবির ভেতর থেকে দীপ্ত দেখল ছিপছিপে স্নিগ্ধ মোম রঙের একটি মেয়ে ওর দিকে এগিয়ে আসছে। দেয়াসিনীর যত রঙের ছবি এঁকেছে দীপ্ত, তার প্রত্যেকটাতে তুলির আঁচড় ফেলতে ফেলতে এগিয়ে আসছে মেয়েটি। 2 বছর পর মুখোমুখি দীপ্ত আর দেয়াসিনী। দীপ্তকে দাঁড়িয়ে থাকতে দেখে দেয়াসিনী এগিয়ে গেল ওর কাছে। দেয়াসিনী দেখল দীপ্ত ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেয়াসিনী মনে মনে ভাবল, দীপ্তদা একটুও পাল্টায়নি। চুলগুলো আরও এলোমেলো, মুখে হালকা দাড়ি। দীপ্তদাকে এখানে দেখে দেয়াসিনীর কৌতূহল হলো। জিজ্ঞেস করল, তুমি এখানে? এখন কলকাতায় থাকো? দীপ্ত বলল, না, কাজে এসেছি 2 দিনের জন্য। দেয়াসিনী খেয়াল করল দীপ্তদা কোথায় থাকে সেটা বলল না। ও কেমন আছে জানতেও চাইল না। দেয়াসিনী জিজ্ঞেস করল, ভালো আছো? দীপ্তদা অভিকের দিকে একবার তাকালো, তারপর বলল, তোর বন্ধু বোধহয় অপেক্ষা করছে। দেয়াসিনীর খুব রাগ হলো। ও আর কোনো কথা না বলে ফিরে এলো অভিকের কাছে। অভিকের হাত থেকে ট্রলিটাকে নিয়ে ও হাঁটতে শুরু করলো। কেন যে এত রাগ হচ্ছে ভেবে পাচ্ছে না দেয়াসিনী। অটোতে ওঠার পর অভিক জিজ্ঞেস করল, কে ছিলেন উনি? দেয়াসিনী সময় নিয়ে উত্তর দিল। বলল, দীপ্ত। নাম শুনে যেন থমকালো অভিক। আলতো স্বরে প্রশ্ন করল, যাকে তুই ভালোবাসিস? প্রশ্ন শুনে কেঁপে উঠে অভিকের দিকে তাকালো দেয়াসিনী। অভিক কিভাবে জানল? দেয়াসিনীর চোখ দেখে অভিক বুঝে ফেলল প্রশ্নটা। উত্তর দিল, কলেজে একদিন নেশার ঘরে এই নামটাই বলেছিলি। আর কিচ্ছু বলল না ওরা কেউ। পিজির সামনে অটো থেকে নেমে দেয়াসিনী বলল, অভিক, আমার তোকে কিছু কথা বলার আছে, পরে সময় করে বলবো। হাত নেড়ে ফিরে গেল অভিক। পিজিতে ফিরে দেয়াসিনী 1 মাসের ধুলো পরিষ্কার করল, সবকিছু গুছিয়ে রাখল। আজ আর কলেজ যাবে না, একটু রেস্ট নেবে ঠিক করল। বিকেলে অভিক কলেজ থেকে ফেরার পথে নোট খাতাগুলো দিয়ে গেল। পরের দিন সকালে দেয়াসিনীর ঘুম ভাঙল 6টায়। জানলা দিয়ে মেঘলা আকাশ দেখে ও ভাবল আজ বৃষ্টি হবে। বারান্দায় এসে দেখল একদম হাওয়া দিচ্ছে না। তমসা এখনো ঘুমোচ্ছে। কাল রাত থেকে ওর জ্বর। ঘরে এসে দেয়াসিনী তমসার কপালে হাত দিয়ে দেখল জ্বর কমেছে কিনা। তমসা কেমন গায়ে চাদর দিয়ে গুটিসুটি শুয়ে আছে। আজকে দেয়াসিনীর ক্লাস 11টায়। হাতে অনেকটা সময়। দেয়াসিনী চা খেয়ে লিখতে বসল। অভিকের হাতে লেখা বেশ পরিষ্কার। ওর নোটসগুলো বুঝতে কোনো অসুবিধে হলো না। কলেজ যাওয়ার সময় দেয়াসিনী পিজি থেকে একটু তাড়াতাড়ি বেরোলো। প্রথম ক্লাসটাই স্বপ্নময় স্যারের। স্যার ক্লাসে একটা কবিতা পড়াচ্ছেন। দেয়াসিনী মন দিয়ে শুনছে। হঠাৎ কি যে হয়ে গেল ওর। আচমকাই ক্লাসের মধ্যে ঝরঝর করে কেঁদে ফেলল। এই কবিতাটা বাবা ওকে পড়িয়েছিল। ওর একদিকে অভিক, অন্যদিকে দিঘি বসেছে। দেয়াসিনী বুঝতে পারল ক্লাসের সবাই ওকে দেখছে।
নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। ক্লাস থেকে উঠে বাইরে চলে গেল দেয়াশিনী। স্যার খুব অবাক হলেন। দেয়াশিনী ওনার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট মেয়ে। অনেকদিন ক্লাস করেনি দেখে স্যার দিন কয়েক আগে ওর খবর নিয়েছেন। দিঘি আর অভিকের থেকে উনি সবটা জেনেছেন। উনি ঠিক করলেন ক্লাস শেষ করে দেয়াশিনীর সঙ্গে কথা বলবেন। দেয়াশিনী ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিঘিও বেরিয়ে এলো। ও দেখল দেয়াশিনী বকুল গাছের নিচে বসে আছে, আর একটু এগিয়ে বুঝল দেয়াশিনী তখনও কাঁদছে। দিঘি দেখলে ওর পেছনে অনুষ্কাও এসছে। অনুষ্কা দিঘিকে বলল, অভিক আসছিল দেখে আমি এলাম। আমি দেয়াশিনীর সাথে একটু একা কথা বলছি, তুই ক্লাসে যা। দিঘি কিছু বলতে যাবে, অনুষ্কা বলল, আমি জানি তুই ওর খুব ভালো বন্ধু, কিন্তু আমি এরকম কষ্ট এক্সপিরিয়েন্স করেছি, তাই আমি দেয়াশিনীকে বুঝবো। অনুষ্কা দেয়াশিনীর কাছে গেল। ওরা কথা বলছে দেখে দিঘি ফিরে এলো। ফিরে আসতে আসতে দিঘি ভাবছিল অনুষ্কার কথাগুলো। অনুষ্কা ঠিকই বলেছে, দেয়াশিনীকেও এখন সত্যি বুঝতে পারত না। অনুষ্কা জানে না, কিন্তু দিঘির বাবা থেকেও নেই। বাবাকেও কোনোদিন কাছে পায়নি। বাবার অস্তিত্ব, বাবার ভালোবাসা দিঘি জানে না। বাবা বলতে ছোটবেলার দুটো জিনিস দিঘির শুধু মনে পড়ে, বাবা মার ঝগড়া আর বাবার মায়ের ওপর অত্যাচার। ওইসব ঘটনা মনে পড়লে দিঘির এখনো কষ্ট হয়। ওর বাবা একদিন চলে যায়। বড় হয়ে দিঘি বাবার মুখটাও মনে করতে পারত না। ছবি দেখে দেখে মনে করার চেষ্টা করত। মাকে সিঁদুর পরতে দেখে দিঘি জানত বাবা বেঁচে আছে। মা কোনোদিন বলতে পারেনি যে বাবা কোথায় গেছে। অনেক দিন পরে এর উত্তর পেয়েছিল দিঘি। 12-এ একদিন শ্রমিকের বাড়ি থেকে বেরিয়ে বাবাকে গাড়িতে উঠতে দেখেছিল দিঘি। দীর্ঘদিন পর ছবির লোকটাকে চিনতে যতটুকু সময় লাগে, তারপরই আবেগে ছুটে গেছিল দিঘি গাড়ির দরজায়। বাবা সিট বেল্ট বাঁধছিল। গাড়ির জানলায় মুখ রেখে দিঘি বাবা বলে ডেকেছিল দুবার। বাবা যেন থমকে তাকিয়েছিল কয়েক মুহূর্ত। বাবার পাশের অপরিচিত মহিলাটি বলে উঠেছিল, ননসেন্স। দিঘি আবার বাবার দিকে তাকিয়েছিল, ওর চোখে জল। বাবা শুধু কঠিন গলায় বলেছিল, সরে যাও, বলেই গাড়ি ছুটিয়ে দিয়েছিল। ওর পেছনে শ্রমিক কখন এসে দাঁড়িয়েছিল দিঘি টের পায়নি। শ্রমিক ওর চোখ মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে দিঘি? তুই ওদের কাছে গেছিলি কেন? আমার বাবা, আমার বাবা, আমার বাবা বলে দিঘি কাঁদতে কাঁদতে শ্রমিককে জড়িয়ে ধরেছিল। শ্রমিক যেন শক্ত হয়ে গেছিল কথাটা শুনে। দিঘিকে ছেড়ে দিয়ে বলেছিল, ওই মহিলা আমার মা। 5 বছর আগে এই লোকটাকে বিয়ে করেছে। আমাকে নিয়ে যেতে এসেছিল। আমি তখন বাবাকে ছেড়ে যাইনি। বাবা বেঁচে থাকতে মায়ের বাড়িতে আসার সাহস পাইনি। বাবা অসুস্থ দিদাকে ভবানীপুরের বাড়িতে একা না রেখে এ বাড়ির একতলায় এনে রাখে। মা এখন মাঝে মাঝে দিদাকে দেখতে আসে, ভবানীপুরের বাড়িটা যদি হাতানো যায়। দিঘি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল শ্রমিকের দিকে। বাবা বিয়ে করেছে? ওর মায়ের মুখ মনে পড়ছিল। শ্রমিক বলল, আমি জানতাম না উনি তোর বাবা। সেদিন বাড়ি ফিরে দিঘি মাকে সবটা বলেছিল। ও চায়নি মা আর ওর বাবার জন্য অপেক্ষা করুক। মা শোনেনি, সিঁদুর পরাও ছেড়ে দেয়নি। মাকে দেখলেই রাগ হতো দিঘির। মায়ের সঙ্গেও দূরত্ব তৈরি করল। আর তারপর থেকেই ওর শ্রমিকের সঙ্গে সম্পর্কটাও কেমন যেন হয়ে গেল। দিঘিকে শ্রমিক সবচেয়ে ভালো বুঝত, ওর খুব কাছের বন্ধু ছিল। কিন্তু সেদিনের পর থেকে শ্রমিক ওকে দূরে দূরে রাখত, কাছে ঘেঁষতে দিত না। দিঘি কাছে গেলেই শ্রমিকের এক অদ্ভুত রাগ হয়, সেটা দিঘি ভালোই বুঝতে পারে। আর রেগে গেলে শ্রমিক হিংস্র হয়ে ওঠে, জিনিসপত্র ভাঙচুর করে। দিঘি তাও যায়। রাগের মুহূর্তে অনেকবার শ্রমিককে শান্ত করার চেষ্টা করেছে ও। শ্রমিক প্রবল আক্রোশে দিঘিকে জিনিস ছুঁড়ে মারে, মারধরও করে।
তারপর শ্রমিক শান্ত হয় ঠিকই, কিন্তু দিঘিকে অনেক ক্ষতবিক্ষত হতে হয়। শ্রমিক শান্ত হলে দিঘির কাছে ক্ষমা চায়, ওর থেকে দূরে যেতে বলে। কিন্তু 4 বছর হয়ে গেল একইভাবে। এখনো দিঘি শ্রমিককে ছেড়ে যায়নি। শ্রমিকের রাগ এখন একটু কমেছে, তবে থামেনি। দিঘি ভাবে একদিন শ্রমিক আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দিঘি দেয়াসিনীর মতো নরম নয়, যদিও দিঘি জানে দেয়াসিনী নরম নয়, অগ্নিশিখার মতো। তবুও দিঘির মতো শক্ত মেয়ে এই একটা জায়গাতে কেন এত দুর্বল, সেটা দিঘি নিজেও বুঝতে পারে না। দেয়াসিনী হয়তো পেরেছিল। কলেজের প্রথম দিকে একদিন ক্যাম্পাসেই শ্রমিক প্রচণ্ড রেগে ইটের টুকরো ছুঁড়ে মেরেছিল দিঘিকে। অল্পের জন্য দিঘির চোখে লাগেনি। দিঘি সেদিন ছুটতে গেছিল দেয়াসিনীর কাছে। দেয়াসিনীকে সেদিন প্রথম নিজের বাড়িতে নিয়ে গেছিল সে। অনেক রাতে ওকে কাঁদতে দেখে দেয়াসিনী ওকে জড়িয়ে ধরলে ও দেয়াসিনীকে জাপটে ধরেছিল। সেই জড়িয়ে রাখার মধ্যে দিঘি অনুভব করেছিল দেয়াসিনী সবটা বুঝতে পেরেছে, কিন্তু সেটা নিয়ে কোনো প্রশ্ন করেনি দিঘিকে। দিঘির প্রথমবার সমবয়সী কোনো বন্ধুর প্রতি অনেকটা শ্রদ্ধা এসেছিল। এইসব ভাবতে ভাবতে দিঘি দেখল ও ডিপার্টমেন্টে চলে এসেছে। স্বপ্নময় স্যার ক্লাস থেকে বেরোলেন, ওকে দেখে কাছে ডাকলেন। দিঘি এগিয়ে গেল স্যারের দিকে। স্যার জিজ্ঞেস করলেন, দেয়াসিনী কোথায়? দিঘি বলল, লনের দিকটায় বসে আছে। স্যার বললেন, ওকে আমার সাথে দেখা করতে বলবে, কেমন? দিঘি ঘাড় নাড়তেই স্যার অন্য ক্লাসে ঢুকলেন। অভিক বাইরে বেরিয়ে এসে দিঘিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, ও কোথায়? দিঘি বলল, দাঁড়া, ক্লাস থেকে ব্যাগটা নিয়ে এসে আমিও যাচ্ছি। নিচে নেমে দেয়াসিনী যেখানে বসেছিল সেখানে এসে ওরা দেয়াসিনীকে দেখতে পেল না। এদিক ওদিক সব জায়গাতেই খুঁজল, কোথাও নেই। ওর ফোনটাও বন্ধ। কেমিস্ট্রির খেয়াকে দেখতে পেয়ে দিঘি ওকে জিজ্ঞেস করল। খেয়া বলল, কলেজ গেটের সামনে থেকে ও দেয়াসিনীকে ট্যাক্সিতে উঠতে দেখেছে। দিঘি আর অভিক দুজনেই খুব অবাক হলো। ট্যাক্সি চড়েছে মানে দূরে কোথাও গেছে। দেয়াসিনী কলকাতা একটু কম চেনে, তাই দূরে কোথাও গেলে ওরা ওর সঙ্গে যায়। একা একা ওদের কাউকে না জানিয়ে দেয়াসিনী কখনো কোথাও যায় না। এরকম অবস্থায় ও কোথায় যেতে পারে? দুজনেই চিন্তায় পড়ে যায়। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।